আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার স্বাগত আমাদের এই ধারাবাহিক লাইভ সেশনে, যেখানে আমরা কথা বলছি 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষায় খুব সফলতার সাথে উত্তীর্ণ বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদের সাথে। সেই ধারাবাহিকতায় আরো চারজন মেধাবী মুখ আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে মোহাম্মদ রাফি ও কমার্স থেকে অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষায় 12তম স্থান অধিকার করেছে। আমাদের সাথে আরো আছে অনন্যা, বিজ্ঞান বিভাগ থেকে 649তম। আমাদের সাথে আছে ফাতেমা, আর্টস অর্থাৎ মানবিক থেকে 972তম, এবং আমাদের সাথে আছে জিহাদ, মানবিক থেকে 1193তম স্থান অধিকার অর্জন করা। তোমাদের সকলকে অভিনন্দন এবং সকলকে আমাদের এই লাইভে অনেক অনেক স্বাগতম। শুরুতেই আমি একটু চলে যেতে চাই রাফির কাছ থেকে, পর্যায়ক্রমে সবার গল্পই শুনবো। শুরুতে রাফির কাছে জানতে চাইবো, রাফি কেমন আছো ভাইয়া? এই মুহূর্তের অনুভূতিটা কেমন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মুহূর্তে। ভাইয়া, চান্স পাওয়ার পরে তো অনুভূতিটা অনেক ভালোই, কিন্তু সবকিছু তো আর ওইভাবে মানে ভাষায় প্রকাশ করা যায় না। ভাষায় প্রকাশ তো করা যায় ভালো। না। এক্স্যাক্টলি, বাহ, খুবই সুন্দর কথা। সত্যি কথা বলতে সাফল্য যখন আসে, সেটাকে এতদিনের কষ্ট তখন স্বস্তি, ভালো লাগা, বাবা মার খুশি সবকিছু মিলে আসলে আনন্দটা আসলে তখন আর কোনো সীমা থাকে না। রাফি, তোমার এই যে সফলতা, তার পেছনের গল্পটা একটু জানতে চাইবো। কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতির সময়গুলোতে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছো? আমাদের সবার উদ্দেশ্যে যদি একটু বলতে। আসলে ভাইয়া, অ্যাডমিশন পিরিয়ডটা তো এমনিতে মানে অফিসিয়ালি দুই তিন তিন চার মাসে এরকম, কিন্তু মূলত পড়ালেখাটা করা লাগে এইচএসসি শুরু থেকে। তো আমি এক্স্যাক্টলি। এইচএসসি শুরু থেকে নিয়মিত ছিলাম আর কি পড়ালেখায়। তো কনসিস্টেন্ট ছিলাম। আমাদের মানে আমার কলেজেও পড়াশোনার অনেক চাপ ছিল। তো তো মানে নিয়মিত পড়াশোনা করতাম প্রতিদিনই। উম, কম করে হলেও প্রতিদিনই পড়তাম আর কি। তো এইভাবে এইচএসসি খুব ভালোভাবে কাভার হয়ে গেল। তারপরে অ্যাডমিশন আসলো। আবার এই এইচএসসি পাশাপাশি এইচএসসি লাইফে অ্যাডমিশন অনেক পড়াশোনা আমি মানে এগিয়ে রেখেছিলাম আর কি। বাহ। বিভিন্ন মুখস্থ মেমোরাইজিং পার্ট গুলো এগিয়ে রেখেছিলাম। তো এটা আমাকে পরে পরবর্তী হেল্প করছে। তো যখন অ্যাডমিশন আসলো তখন উম যেহেতু আমি অ্যাডভান্স মানে প্রিপারেশন অনেকটা ছিল, তেমন কোনো সমস্যা হয় না অ্যাডমিশনে। আমার অ্যাডমিশন লাইফ মানে অ্যাডমিশন পিরিয়ড অনেক স্মুথলি ছিল। কোচিং কোচিং টোচিং এ নিয়মিতই ভালো মানে টপের দিকে রেজাল্ট থাকতো। আমিও মানে আশা করেছিলাম যে ভালো কিছু হবে, আলহামদুলিল্লাহ হয়ে গেল ভালো কিছুই। তো এইটাই আল্লাহ আচ্ছা, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভালো কিছু না, অনেক অনেক ভালো কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। রাফি, আসলে এর থেকে ভালো আর কি বা হতে পারতো? অবশ্যই সবার মনে হয়তো আরেকটু ভালো, আরেকটু ভালো, সেই একটা আশা হয়তো থাকে, বাট তারপরেও আলহামদুলিল্লাহ যেটা করেছো অসাধারণ রেজাল্ট হয়েছে। এবং তোমার কষ্ট, এই যে আসলে সবাই মনে করে যে 3-4 মাস একাডেমিকের পরে অর্থাৎ এইচএসসির পরে যে সময়টুকু, সেটুকুই হয়তো ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়, কিন্তু সেটুকু আসলে তখন প্রস্তুতিকে পরিপূর্ণতা দেয় শুধু। কিন্তু প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই শুরু করতে হয়। তা তুমি করেছো, এগিয়ে রেখেছো, এবং তার মানে আলটিমেট কিন্তু প্রমাণ তোমার রেজাল্টই বলে দিচ্ছে। তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন রাখি যে জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কি পরামর্শ দিতে চাও? তাদের কিভাবে করে প্রস্তুতিগুলোকে গোছানো উচিত? জুনিয়রদের উদ্দেশ্যে ভাই আমি বলবো যে অ্যাডমিশনটা আসলে একটু স্ট্র্যাটেজিক্যালি মানে অ্যাডমিশনে খেলাটা খেলা লাগে। তো স্ট্র্যাটেজিক্যালি সারাদিন পড়লেই হয় না। এখানে অ্যাডমিশনে কি আসে না আসে এটা ধারণা নেওয়া লাগে। দেখা যায় যে অনেক পোলাপান মানে অনেক প্রচুর পড়াশোনা করে, কিন্তু কি পড়তে হবে না পড়তে হবে এটার ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকার কারণে খুব বেশি একটা ভালো করতে পারে না। তো আমি আমি বলবো প্রিপারেশন নেওয়ার আগে প্রশ্ন ব্যাংকগুলো ঘাটাঘাটি করো। তারপর কি কি আসে না সেইগুলোর ব্যাপারে ভাইদের মানে যারা মেন্টর আছে বিভিন্ন কোচিং কোচিং বা ভাইয়া যারা আছে ওনাদের কাছ থেকে মানে একটু ধারণা নিতে পারো কি আসে না, তারপর প্রিপারেশনটা শুরু করো। তাহলে প্রিপারেশনটা ভালো হবে। আর সারাদিন পড়লে যে অ্যাডমিশনটাতে মানে আমি অনেক মানে স্টুডেন্ট দেখছি তারা নাকি অনেক খুব বেশি পড়াশোনা করছে, আমার চেয়ে ভালো পড়াশোনা করছে, কিন্তু তারা আলটিমেটলি হয় না। তো এটাই বলবো যে মানে গুছিয়ে শুরু করো প্রিপারেশনটা স্ট্র্যাটেজিক্যালি। বাহ, অসাধারণ গুছিয়ে, স্মার্টলি, অর্থাৎ এই যে সব সময় আমরা বলি যে একটা ভর্তি পরীক্ষার আগে আসলে ওই ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়, তুমি যে বারবার প্রশ্ন ব্যাংকের কথা বলছিলে, অর্থাৎ প্রশ্ন কেমন হয় সেটা জেনে তারপরে গুছিয়ে, অতিরিক্ত না পড়ে যতটুকু দরকার ততটুকু গুছিয়ে পড়তে পারলে সাকসেস অবশ্যই আসবে। অনেক 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 ধন্যবাদ তোমাকে রাফি। তোমার সাথে আবারও অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। এই পর্যায়ে আমি একটু চলে যেতে চাই অনন্যার কাছে। অনন্যা সেই সুদূর মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। অনন্যা, কেমন আছো আপু? অভাবনীয় রেজাল্ট, কেমন লাগছে? অনুভূতিটা কেমন?
লীলা ভাইয়া, ভাবতেও পারিনি যে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কখনো, তাও আবার এমন একটা ছোট জেলা থেকে, যেখানে ছোট জেলা আসলে, জেলা ছোট হলেও তোমরা তো মাশাআল্লাহ সবাই অনেক 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 মেধাবী। তো আহ নিঃসন্দেহে অবশ্যই হয়তো অনেক বেশি ভালো লাগছে। জি তো এই অবশ্যই। যে ভালো লাগাটা, এই যে সফলতাটা, এর পেছনে তুমি কিভাবে কষ্ট করেছো, কিভাবে তোমার প্রস্তুতিটাকে গুছিয়েছো, সেই গল্পটা তোমার মুখ থেকে শুনতে চাই। প্রথমত আমি যেহেতু সায়েন্সে ছিলাম, সেই জন্য একাডেমিকে পড়াশোনার চাপ অনেক বেশি ছিল। সেই কারণে একাডেমিকে আমি খুব একটা প্রিপারেশন নিতে পারিনি খ ইউনিটের জন্য। তো একাডেমিকটা আমার অনেকটা স্মুথ হয়ে গিয়েছিল যখন হচ্ছে মেহেরপুরে। তো আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন প্রথম হচ্ছে উদ্ভাস মেহেরপুরে আসে। তো সেইখান থেকে উদ্ভাসের সাথে পথ চলা, একাডেমিকটা সে তখন খুব একটা সমস্যা হয়নি। আবার ভর্তি পরীক্ষার সময় যেটা আমাদের জেলায় সব থেকে বেশি হয়, যে সবাই ভাবে যে ঢাকায় গিয়ে কোচিং করতে হবে, না হয় চান্স পাওয়া সম্ভব না। হ্যাঁ অবশ্যই, তো এরকম তো ভাবেই অনেকে। হুম, সেই জন্য একটু নার্ভাস ছিলাম যে এখানে হবে কিনা। তারপরে এখানকার ভাইয়ার অনেক সাপোর্ট করেছেন, তারপর ভর্তি হয়ে গেলাম কিছু না ভেবে। তো এভাবে পরিশ্রম করে উদ্ভাসের সাথে অনেক হেল্প পেয়েছি উদ্ভাসের কাছ থেকে, যার জন্য এত ভালো একটা ফলাফল করতে পেরেছি। আপু মূলত কিন্তু হেল্পের কথাটা যদি আসে, তুমি নিজেকে কিন্তু নিজেই সব থেকে বেশি হেল্প করেছো, নিজেই পড়েছো, নিজেই প্রস্তুতি নিয়েছো, পরীক্ষার হলে নিজেই অ্যান্সার করেছো। তো আসলে সাফল্যের ক্রেডিট পুরোটুকুই তোমার। আমরা হয়তো তোমার সাথে থাকতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের, অনেক বেশি আনন্দের। তো তোমার কাছে কি মনে হয়, তোমার যারা অনুজ আছে, জুনিয়র যারা আছে, তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যাডমিশন রিলেটেড সিদ্ধান্ত নেয়ার জন্য কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং কিভাবে তাদের প্রস্তুতি তারা এখন থেকে গোছাতে পারবে, একটু সবার উদ্দেশ্যে বলো। প্রথমত আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে, যেটা ছাড়া কোনো কিছু সম্ভব না। একদম। তারপরে তাদেরকে আমি বলবো যে হচ্ছে নিজের পড়াটা নিজের কাছে। এখানে কোনো মানে বড় শহরে গেলেই যে চান্স পাবো, ছোট শহরে হবে না। আচ্ছা। অনেক কথা বলবে, এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। আর টপিক সিলেক্ট করে পড়তে হবে, যে টপিকগুলো। আর সব সব থেকে বেশি যেটা হয়, অনেক হচ্ছে সব ভার্সিটির প্রিপারেশন একসাথে নেয়, যেই জন্য একটু অগোছালো হয়ে যায়। একটা ভার্সিটিকে টার্গেট রেখে যদি সেই ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা একটু খুঁটিয়ে দেখা যায় কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসছে, বাহ, তাহলে চান্স পাওয়াটা আমার মনে হয় বেশি সহজ হয়ে যায়। অসাধারণ অনন্যা। রাফির সাথে তুমিও একই ধরনের পয়েন্টটাই আসলে তুলে ধরলে, যে আসলে যুদ্ধের আগে নিজের শত্রুকে চিনে নেওয়াটা তো প্রয়োজন। তাই কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছি সে বিশ্ববিদ্যালয়ের আসলে প্রশ্ন সম্পর্কে ধারণাটা সবার আগে নেওয়াটা হয়তো জরুরি। তাই জুনিয়রদের উদ্দেশ্যে হয়তো এটা অনেক বড় একটা সাজেশন হবে, যে তারা নিজেদের গোলটাকে, নিজেদের লক্ষ্যটাকে স্থির করে সেই অনুযায়ী আগেই প্রশ্ন ব্যাংকটা একটু ঘাটাঘাটি করা থাকলে তাদের প্রস্তুতিটা সহজ হবে। অনেক ধন্যবাদ তোমাকে অনন্যা, আবারও আসবো তোমার কাছে, অনেক অনেক আড্ডা হবে সামনে বা সামনের দিনগুলোতে। এ পর্যায়ে আমি চলে যাব বরিশাল থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে ফাতেমা। আসসালামু আলাইকুম ফাতেমা আপু, কেমন আছো ওয়ালাইকুম মানবিক আসসালাম। থেকে? এত সুন্দর এই তো রেজাল্ট, আলহামদুলিল্লাহ। কেমন অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো সাররিয়েল। এটা যে মানে বাস্তবতা, এটা বিশ্বাস করতে আমার 2 দিন সময় লেগেছে। এক্স্যাক্টলি, এখনো হ্যাঁ। পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, সময় আরেকটু বোধহয় লাগবে। আর অ্যাডমিশন জার্নির ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে সিনিয়রদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছিলাম যে প্রশ্ন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করো, যে ওইখানে তোমার আসলে কি আসে না আসে। তো এই ধরনের কিছু পরামর্শ হচ্ছে আমি সত্যি কথা বলতে গেলে অ্যাভয়েড করছি, আমি এগুলোকে মাথায় নেই নাই। আচ্ছা। যেটা আমার একটা ভুল ছিল, এটা আমার রিগ্রেট হয়ে থাকবে। কারণ কোথাও না কোথাও এখনো মনে হয় যে পজিশনটা যেখানে আসছে, যদি তাদের কথাগুলো মাথায় নিতাম হয়তোবা আরেকটু সামনে আসতো, আচ্ছা। হয়তোবা আরেকটু ভালো কিছু আশা করা যাইতো। সুতরাং সিনিয়রদের কথাগুলো আসলে শোনা বা ওগুলোকে মানে মাথায় নিয়ে ওই অনুসারে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর হচ্ছে মানে উম, পড়া হচ্ছে, আমি এরকম কিছু কথা শুনছি যে অ্যাডমিশনে কোনো সিলেবাস হয় না। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই কথাটা একটা ভুল কথা। সবকিছুর সিলেবাস হয়, অ্যাডমিশনেরও সিলেবাস হয়। সিলেবাসটা খুব হিউজ হবে, কিন্তু সিলেবাস আছে। আচ্ছা। সুতরাং আমি মানে পাগলের মতো যদি এখান থেকে একটু পড়ি ওখান থেকে একটু পড়ি, এটা আসলে ওয়ার্কআউট করবে না। আমাকে এক্স্যাক্টলি। বুঝতে হবে যে আমি কি করতে যাচ্ছি, আমার সেখানে কি কি করতে হবে,
আমার কোন বিষয়গুলো পড়তে হবে সেই অনুসারে যদি আমি প্রিপারেশন নেই, তাহলে সাকসেস পাওয়াটা আসলে খুব ইম্পসিবল বা কঠিন কিছু বলে আমি মনে করি না। আমার ওই যে রাফি, তারপরে অনন্যা, ওরা যে কথাগুলো বলছে আসলে যে স্ট্র্যাটেজি মেনটেন করাটা আর একটা সিলেবাস অনুসারে আগানোটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ না হলে মানে লক্ষ্যচ্যুত আমি হবই। আমার এতদিনের বোনা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে তো পড়বেই যদি আমি ঠিকঠাক প্রস্তুতি না নিতে পারি। একদম একদম অসাধারণ ফাতেমা, তোমার কথাগুলোয় এত বিচক্ষণতা ফুটে উঠছে সত্যি। গল্পগুলো ধন্যবাদ ভাইয়া। শুনতেও ভালো লাগছে যে সত্যি কথা বলতে এই যে তোমরা চান্স পেয়েছো, জাস্ট ব্যাপারটা যে এমন কাকতালীয় না যে এমনি পরীক্ষা দিয়েছি চান্স পেয়ে গেছি, ব্যাপারটা যে এরকম না সেটা কিন্তু তোমাদের কথাতেই ফুটে উঠছে। তোমরা জিনিসগুলোকে যেভাবে অ্যানালাইসিস করেছো, অর্থাৎ আমি একটা পজিশন পেয়েছি, এই পজিশনটা কিভাবে ভালো হতে পারতো বা যতটুকু পেয়েছি সেটুকুই বা কিভাবে হয়েছে, এটা বুঝতে পারা কিন্তু স্পষ্টভাবেই নির্দেশ করে যে তোমরা পুরো অ্যাডমিশন জার্নিটা সবকিছু মাথায় রেখে ধরে ধরে গুছিয়েই হয়তো এগিয়েছো। ফাতেমা, তোমার কাছে আমি একটা স্পেসিফিক এক্সট্রা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে তুমি তো ধরো ভর্তি পরীক্ষা দিয়েছো, ভর্তি পরীক্ষা দেওয়ার আগে নিশ্চয়ই প্রস্তুতির সময় বিভিন্ন পরীক্ষা দিয়েছো, যেমন মডেল টেস্ট হতে পারে বা উইকলি মান্থলি পরীক্ষা হতে পারে। তো তোমার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রস্তুতির সময় বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো ফাইনাল পরীক্ষায় আসলে কিভাবে হেল্প করতে পারে বলে মনে হয়? লাস্ট মোমেন্টে যে মডেল টেস্ট নামের যে কনসেপ্টটা, এটা অ্যাভয়েড করাটা অনেক বড় একটা বোকামি বলে আমি মনে করি। কারণ মডেল টেস্ট হচ্ছে আমাকে যে মূল যুদ্ধ ওটার জন্য প্রস্তুত করবে। এখন আমি যদি আগে থেকে প্রিপারেশন না নেই, আমি প্রস্তুত না থাকি, বা আমি যদি মানে বুঝতেই না পারি যে আমি আসলে কি করতে যাচ্ছি, তাহলে আমি ওখানে গিয়ে সাফল্যটা অর্জন করব কিভাবে? আমার প্রশ্নটা আসে এইভাবে মন থেকে। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। মডেল টেস্টটা দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে বসবো, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হতে পারে, বা আমরা যারা বিভাগীয় অঞ্চল থেকে পরীক্ষা দিয়েছি, যেমন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষা দিয়েছি, তেমন একটা পরীক্ষার হল হতে পারে। কিন্তু পরীক্ষাটা তো একটাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লড়াই। ওখানে আমার প্রতিযোগী অনেক বেশি। সুতরাং আমি যদি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতা করতে পারি, আমি যদি আমার পজিশনটা বুঝতে পারি যে আমি আসলে রাইট ট্র্যাকে আছি নাকি রং ট্র্যাকে চলে যাচ্ছি, বা আমার প্রিপারেশনে কোথাও ঘাটতি আছে কিনা, বা আমার কি যা পড়ছি ওটা যথেষ্ট নাকি আমার নতুন কিছু পড়া উচিত, এই বিষয়গুলো বুঝতে হলে মডেল টেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রে আমি আসলে উদ্বাসের কথা উল্লেখ না করে পারবো না। আমি লাস্ট মোমেন্টে তাদের হচ্ছে যে পরীক্ষাগুলো ছিল, মডেল টেস্টের একটা প্যাকেজ ছিল, ওই এক্সামটা দিছি। আর ওইটা আমাকে মানে খুবই হেল্প করছে, যেটা সত্যি কথা। কারণ আমি ওখানে পরীক্ষাগুলো দিতাম, আমি কোশ্চেন গুলো দেখার পরে বুঝতাম আচ্ছা তাহলে হয়তোবা বিশ্ববিদ্যালয়ে আমার এই ধরনের প্রশ্নের মোকাবিলা করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নের মোকাবিলা করতে হলে আমার মানসিক ভাবে কিভাবে প্রস্তুত থাকতে হবে, আমার খাতায় কলমটাকে কিভাবে চালাতে হবে, আমার সময়টা কিভাবে মেনটেন করতে হবে। কারণ এমসিকিউ এক্সামটা একটা রকম আর রিটেনটা সম্পূর্ণ আরেক রকম। সম্পূর্ণ ওইখানে আলাদা। আমি সময়ের একটু হেরফের হলে আমার পুরো প্ল্যানটা, পুরো সময়টা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমার রিটেনটা প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট, আর এটার জন্য মডেল টেস্ট দেওয়ার তো আসলে কোনো আদার অল্টারনেটিভ আমি দেখতেছি না। অসাধারণ ফাতেমা, খুব সুন্দরভাবে তুমি সবকিছু গুছিয়ে বলেছো। আমার মনে হয় যারা তোমার কথা শুনছে, জুনিয়র যারা আছে, তারা যদি তোমার এই কথাগুলোকে আসলে উপদেশ হিসেবে গ্রহণ করতে পারে, তাদের জন্য আলাদা সাজেশনের মনে হয় কোনো দরকার পড়বে না। তুমি একেবারে সবগুলো পয়েন্ট, প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত, নিজের সময়টাকে কাজে লাগানো, ধারাবাহিকতা মেনটেন করা, প্রশ্ন ব্যাংকের প্রতি গুরুত্ব দেয়া, এবং পরবর্তীতে পরীক্ষা দিয়ে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে প্রস্তুত করার যে ব্যাপারগুলো, সেগুলো তুলে ধরেছো। ফাতেমা, তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। সামনে আবারও অনেক গল্প হবে তোমার সাথে। আমি এবার জি ভাইয়া। সরাসরি চলে যাব আমাদের বরিশাল থেকেই আরেক কৃতি শিক্ষার্থী যুক্ত হয়েছে, জিহাদ। জিহাদ, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? অনুভূতিটা কেমন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। এখানে ভাইয়া অনুভূতি তো বুঝিনি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, অনুভূতি আসলে বুঝি। তার থেকে তোমাদের হাসি মাখা মুখগুলো দেখে অনুভূতিটা হয়তো কিছুটা হলেও ধারণা করতে পারি। এটুকুও বলার অপেক্ষা রাখে না, তোমাদের এই সুখকর অনুভূতিগুলো আমাদেরকেও অনেক 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 বেশি আনন্দিত করে। তোমার কাছে জানতে চাইবো তোমার অ্যাডমিশন জার্নির গল্প কেমন ছিল, এই জার্নি কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছো, সবকিছু কিভাবে গুছিয়েছো?
আমার ভাইয়া শুরুটা অত ভালো ছিল না। যখন উদ্ভাসের সাথে ছিলাম, তারপর এক্সাম ক্লাস গুলো মেনটেন করতে অনেক কষ্ট হইতো। তারপর আস্তে আস্তে ভাইদের গাইডলাইন নিয়ে তারপর ক্লাসগুলো ধরে করে এক একটা আমি লাইভ ক্লাসগুলো করতে পারতাম না, অফলাইনে সেভ থাকতো, তাই সেইগুলো করতাম আর কি। তারপর এরকম ছিল। আর রুটিন ছিল আমাদের, তো আমাদের তো অভ্যাসে আলাদা রুটিন দেওয়া ছিল। সেই রুটিন একটা ধরে ধরে তারপর কমপ্লিট করতে হচ্ছে পড়াগুলো। আর এরকম স্পেশাল কিছু আর কি আমার জীবনে নাই। আমি কষ্ট করছি ভাইয়া, সফলতা পাইছি, এই। আলহামদুলিল্লাহ, কষ্ট করেছো, সফলতা পেয়েছো, সৃষ্টিকর্তা সেই কষ্টের একটা পরিপূর্ণতা দিয়েছেন, এটা নিঃসন্দেহে অবশ্যই তোমার চেষ্টা ছিল বিধায়, বাবা মার দোয়া ছিল বিধায় সবকিছু সমন্বয়ে হয়তো আজকের এই সফলতম দিনটা তুমি দেখতে পেয়েছো। তোমার কাছে কি মনে হয় জুনিয়ররা কোন বিষয়গুলো মাথায় রেখে তাদের প্রস্তুতি গোছালে তাদের জন্য এই অ্যাডমিশনের কঠিন জার্নিটা কিছুটা হলেও সহজ হবে? ওই জুনিয়ররা প্রথম যে ভুলটা করে, বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে তারপর ভুল ভুল একটা জায়গায় ভর্তি হওয়া, তারপর ম্যাটেরিয়ালস এর বিষয়টা যে ভাই, এই বিভিন্ন প্রকাশনী ম্যাটেরিয়ালস কিনে কোনটা রেখে কোনটা পড়বে, কোশ্চেনের বই রেখে, শিট গুলো রেখে, তারপর অন্যান্য কিছুর উপর নির্ভর করে ভাই বেশিরভাগই। তারপর এক্সামের বিষয়গুলো হয়, এক্সাম দিতে অনেকেই ভয় পায়। আসলে তো এক্সাম এক্সাম না দিলে তো নিজের ক্যালিবার কত নিজে তো বুঝতে পারবে না। অবশ্যই, অবশ্যই। আমার উপদেশ থাকবে, যে কোচিং সেন্টারে ভর্তি হোক না কেন, ওই কোচিং সেন্টারের রুটিন অনুযায়ী সিস্টেম মেনটেন করে তারা যেভাবে দেয় সেভাবে যদি গ্রহণ করতে পারে, তাহলে তাকে কারণ আর কেউ থাকবে না। আর অভ্যাস তো আমাদের যেভাবে দিয়েছে ওই অসাধারণ। আমার পড়ালেখা আলাদাভাবে নিজের কোনো গোছানোই লাগে না ভাই। আমি শুধু পড়ছি, এক্সাম গুলো দিছি, বাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ জিহাদ। খুব সিম্পল সিম্পল কথা বলেছো, খুবই ছোট ছোট কথা বলেছো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছো যে আমাদের আসলে এলোমেলো হলে চলবে না, সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না। আমি যে সিদ্ধান্তটাই নেই না কেন সেই সিদ্ধান্তে অটল থাকতে হবে, সুন্দর করে গোছানো পড়াশোনা করতে হবে, এবং পরীক্ষা দিতে ভয় পাওয়া যাবে না। সবকিছুর সমন্বয় করতে পারলে আমরা অবশ্যই সফলতার মুখ দেখতে পারবো। তো রাফি, অনন্যা, ফাতেমা এবং জিহাদ, তোমাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মুহূর্তের আনন্দ ঘন ব্যস্ততাপূর্ণ মুহূর্ত থেকে আমাদের সাথে কিছু মুহূর্ত তোমরা শেয়ার করেছো, আমরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ। তোমরা আমাদের উপরে ভরসা রেখেছো, আস্থা রেখেছো, এবং আমরা তোমাদের এই সফলতার জার্নিতে একটু হলেও পাশে থাকতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। উদ্ভাসের সাথে তোমাদের এই পথ চলা নতুন একটা মাত্রা পেল। সামনের দিনগুলোতে তোমাদের সাথে আমরা আরো অনেকটা পথ একসাথে হাঁটতে চাই, সহযোগী হিসেবে, সহকর্মী হিসেবে কাজ করতে চাই। তাই আমাদের দরজা সবসময় তোমাদের জন্য খোলা। তোমাদের সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক, সেই দোয়া করে এবং সেই আশা রেখে তাহলে আজকের মতন আমরা শেষ করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।